আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবার থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। রোববার বাজেট প্রস্তাব চূড়ান্তে বৈঠক করেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, জিডিপির লক্ষ্যমাত্রা 5.5 এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 5.6 ধরা হয়েছে। ব্যবসা বান্ধব বাজেটে এটা পূরণ করা অসম্ভব হবে না। বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেয়া হয়েছিল তা বাতিল করে নতুন অর্থ বছরের বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। এডিবির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আপনার মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না। একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না, বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে। সেই সাথে কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছি না, এটা একটা। দ্বিতীয়ত, আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় না। সেগুলো করে কিন্তু এডিবিটাকে আমরা মোটামুটি আমরা একটা বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। জানান, জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.50% ধরা হয়েছে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.50%। আমাদের যেটা করেছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা বললাম যে নেক্সট জুনের মধ্যে 6.5 6.5 এখন নাই, মিডিল এখনো তো 9-এর মধ্যে আছে। সুখবর যে ডেফিসিট কিন্তু আমাদের লোয়েস্ট। আপনি গত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। বৈঠকে উপস্থিত এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেটি বাতিল করা হয়েছে। বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, সাদা যেটা ঠিক করলেন, যেটা আমরা বিলুপ করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদা কোনো প্রভিশন নাই। 18 লাখ মানুষ করের তালিকায় থাকলেও 12 লাখ মানুষই কর দেয় না। মানুষের কর দেওয়ার প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়ানোর জন্য কালো টাকা সাদা করার বিধান রাখা হয়নি, জানানো হয় সংবাদ সম্মেলনে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের 5 ব্যাংক একীভূতকরণে নিজেদের রাখতে চায় না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক পিএলসি। তাদের দাবি, কোনো মানদণ্ডের ভিত্তিতে তাদের খেলাপি ঋণে ডুবন্ত ব্যাংকগুলোর সাথে একীভূত করা হচ্ছে না, তা জানানো হয়নি। এদিকে ব্যাংকগুলোকে জোর করে একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে ব্যাংক খাতের সংকট হিতে বিপরীত হতে পারে বলেও জানান তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। 1.5 দশকে আওয়ামী শাসনে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় আঘাত ছিল ব্যাংকিং খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থের বড় অংশই ব্যাংক থেকে লুট করা, যে কারণে 90% উপর খেলাপি ঋণে জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তুলনামূলক কম খেলাপি ঋণ সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের। তবে খেলাপি ঋণে জর্জরিত থাকা ব্যাংকগুলোর সাথে কোন মানদণ্ডের ভিত্তিতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকটিকে একীভূত করা হচ্ছে তা জানে না প্রতিষ্ঠানটি। তাদের দাবি, গেল সেপ্টেম্বর থেকে চলতি মে পর্যন্ত ব্যাংকটির ব্যবসায়িক অবস্থান অন্য 4 ব্যাংকের যোগফলের চেয়ে বেশি। আমাদের লাস্ট ইয়ারের 24 সালের হিসাব বাকি 4টা ব্যাংকের যোগফলের থেকে 20% বেশি আছে। এই বছরের 5 মাস প্রতি মে পর্যন্ত হিসাব করেন, তা তো আমরা 40-45% বেশি আছে। কোন গ্রাউন্ডে আমাদেরকে একত্রিত করার কথা বললেন, আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাংকটা তাদের সাথে মার্জ করুক। ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সরকারিকরণ এই খাতে রাষ্ট্রের ভর্তুকি আরো বাড়াবে। ব্যাংক খাতের সংকটও উস্কে যেতে পারে। প্রফিট করবে, ডিভিডেন্ড নিবে, আর সে যখন প্রবলেমে পড়বে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের বা গভর্নমেন্টের। এটা একটা কথা হইল না। মার্জার হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, এটা আসলে জোর করে করা যায় না।
আইনে আপনার যাই বলা থাকুক না কেন, গভর্নমেন্টের টাকা দিয়ে তারপরে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আবার এটাকে টার্ন অ্যারাউন্ড করবেন, তার মানে এটা আরেকটা প্রবলেম আপনি ক্রিয়েট করবেন। যেই প্রবলেমগুলো আছে, মূলধন ঘাটতি আছে, লিকুইডিটি শর্টফল আছে, এইগুলা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিভাবে অ্যাড্রেস করবে। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ওটাকে দেখবে যে তাদের রেজলিউশন প্ল্যানটা বাস্তবায়নযোগ্য কিনা, ওনারা যা বলছেন করবেন সেটা করতে পারবেন কিনা। আর যদি তারা মনে করে যে এই ব্যাংকের অবস্থা এতই খারাপ যে ওনারা নিজেরা এটাকে ঠিক করতে পারবেন না, যেভাবে আছে এটা ওভাবে রাখা যাবে না, সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত রেগুলেটরি প্রতিষ্ঠান হিসাবে, তারপরে ওনারা অন্য পথে যেতে পারে। নিজ সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে কোনো ব্যাংকেই একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। সরকারের নীতি নির্ধারণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে আউটসোর্সিং এবং তথ্য প্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠানের সংখ্যা 400-র কিছু বেশি, যেখানে সরাসরি কর্মরত প্রায় 85,000 তরুণ, সাথে আছেন আরও প্রায় 7.5 লাখ ফ্রিল্যান্সার। সব মিলে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাত থেকে সর্বোচ্চ আয় 2024 সালে $85 কোটি। Practically all regions of the world are now trying to get into the business, and that has made the race more competitive for us. রাজধানীর সেনা প্রাঙ্গণে আউটসোর্সিং খাত ব্যবসায়ীদের সংগঠন বাক্যর আয়োজনে 6ষ্ঠ বিপিও সামিটের শেষ দিনে এভাবেই উঠে আসে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান। কর্মসংস্থানের নতুন দুয়ার খোলার পাশাপাশি রপ্তানি বাড়াতে বিপিও শিল্পের বিকাশ জরুরি বলে মত সাবেক এই বাণিজ্যমন্ত্রীর। Government doesn't have to do everything. We like a smaller government, bigger private sector participating in the promotion of Bangladesh economy. That is going to work for Bangladesh. We want to make Bangladesh a trading post. বিপিও সামিট শুধু প্রযুক্তির নয়, শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশনা হিসেবেও কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ম্যান পাওয়ার কাউন্ট or head count, so to speak, that will not add value to me. It's the kind of quality you're bringing into that skill set. There should be a good infrastructure, facilities to deliver the service, so this has become a huge challenge. আয়োজকদের দাবি, আন্তর্জাতিক বাজারে দেশীয় আউটসোর্সিং বিকাশে বিপিও সামিট কার্যকর ভূমিকা রাখবে। The European Commission is going more and more into মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। আগামী অর্থ বছরের বাজেট উচ্চাভিলাষী, এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষকরা বলছেন রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা রয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। রোববার সকালে গুলশানে বাজেট সংলাপ আয়োজন করে সংস্থাটি। যোগ দেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও। তারা বলেন অর্থনীতির স্থিতিশীলতার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগে স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধি, প্রবৃদ্ধি হ্রাস এবং খেলাফি ঋণের ঊর্ধ্বগতি সহ নানামুখী চাপের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। রাজনৈতিক অনিশ্চয়তা এই সংকটকে আরও প্রবল করছে দিন দিন। এমন বাস্তবতায় সংকট কাটাতে অন্তর্বর্তী সরকারের কাছে জনবান্ধব একটি বাজেট প্রত্যাশা ছিল মানুষের। তবে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক বিবেচনায় এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর গুলশানে বাজেট সংলাপে সংস্থাটির নির্বাহী পরিচালক তার মূল প্রবন্ধে বলেন, এনবিআরকে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয়। এই যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হচ্ছে, যুদ্ধ চলছে, সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিঘাত হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারে 4 জন অর্থনীতিবিদ থাকা সত্ত্বেও বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। আর ব্যবসায়ী নেতাদের অভিযোগ, তাদের উপর হয়রানি বন্ধ হয়নি, বরং বেড়েছে করের চাপ। যে শিক্ষা স্বাস্থ্যের কথা বলা হলো, সামাজিক সুরক্ষা কিভাবে আমরা করব। নেপালেও আমাদের যে রাজস্ব, যে পাবলিক এক্সপেন্ডিচার, যেটা সরকারি ব্যয়, সেটাও কিন্তু নেপালেও কিন্তু 22-23%। তো সেখানে আমাদের দেশে আমরা এই 4%-এর ঘাটতি নিয়েও যদি 14% করি তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং, দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। এই যে ব্যাংকগুলোর কথাই বলছি, করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের, আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি। 12% ইনফ্লেশনারি সিচুয়েশনে ওয়ার্কাররা তাদের জীবন, এখন আমি বেতন বাড়াই দেবো, তাহলে আবার আমি কম্পিটেন্ট থাকবো না, আমি তো বেতন বাড়াইতে পারতেছি না। রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের বাজেটও গতানুগতিক। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আসছে না বিনিয়োগও।
শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, 3 শূন্যর একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী। কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট। প্রায় 1 কোটি লোক বিদেশে থাকে, তাদের 3 কোটি পরিবার ইনভলভ, সেই মন্ত্রণালয়ে একমাত্র 855 কোটি টাকা বাজেট দেওয়া হলো। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসিগুলো বহন করতে হবে, এরা কি নতুন কিছু দিতে পারতো না? দেশে যে পরিমাণে বেকারের সংখ্যা বাড়ছে তা বিবেচনায় বাজেটে কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ দেওয়ারও পরামর্শ আসে সংলাপে। একই সাথে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা। আরেকটা জিনিস আমি বাজেটে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাই।